নমস্কার, আপনারা শুনছেন কণ্ঠস্বর। দরজায় কড়া নাড়বার শব্দ শুনে যে আধবুড়ি মানুষটা দরজা খুলল, তার পরনের কাপড়ে হলুদের ছোপ। চাউনিটা ঠিক কেমন যায়। পরিমাসি এসে বলল, গিন্নিমার সেবা যত্ন করতে এসেছো বাছা? আমি তরকারিটা চড়িয়েছি, এসো, তোমাকে আশীর্বাদ করছি, ভালোই ভালোই যেন বাড়ি ফিরে যেতে পারো। পরিমাসি গত 20 বছর ধরে এই বাড়িতে কাজ করেন। মালিনী এই পরিমাসের কথা শুনে বেশ ভ্যাবাথ্যাকা খেয়ে গেল। এসেছে আয়ার কাজ করতে মালিনী, ভালো ভালো কেন যে বাড়ি ফিরে যেতে বলছে, কেনই বা তার আশীর্বাদ, কিচ্ছুই বুঝতে পারলো না। আধবুড়ি মানুষটা বেশ পাগলি পাগলি ধরে মনে মনে কথা বলে। তরকারিটা নামিয়ে মালিনীকে পরিমাসি বলল, প্লেট যেন না পড়ে, গিন্নিমা খুব চেঁচামেচি করে। প্লেটে খাবার সাজিয়ে গিন্নিমার ঘরে ভেজানো দরজার সামনে পৌঁছে মালিনীর বুকের ভেতরটা থমকে উঠল। কেন যে হাত পা গুলো ঠান্ডা হতে লাগলো সে বুঝলো না। আয়ার কাছে আজ থেকে নয়, প্রায় 5 বছর ধরেই করছে। মিলনের সঙ্গে বিয়ের পর থেকে, না হলে সংসার চলে না। কিন্তু এমনটা তো না, কই আগে কখনো হয়নি। ভয়ডর নেই বলেই তার মনে বেশ একটা গর্ব ছিল। কিন্তু তার আজ একই অবস্থা। নিজের উপরই বিরক্ত হলো সে। তারপর বেশ সন্তর্পণে হাঁটু দিয়ে দরজাটা ঠেলে সে ভেতরে গেল। রাস্তার দিকে দক্ষিণের একটা জানলা খোলা, আর সব জানলা বন্ধ, তাই ঘরটায় আবছাল। খাটটা জানলা থেকে হাতখানেক দূরে, তারপর 3টে বালিশ মাথা দিয়ে গিন্নিমা শুয়ে। শীতকাল, তাই গিন্নিমা গোটা শরীরটাকে লেপ দিয়ে মুড়ে ফেলেছে, শুধু হাত দুটো বার করে রেখেছে। লেপ ঢাকা শরীরটা ছোটখাটো পাহাড়ের মতো, আর হাত তো নয়, যেন হাতির পা। ঝুলে যাওয়া গালটায় যে কত মেদ জমেছে কে জানে। মনে হয় তার শরীরের থলথলে মেদের নিচে হাড়গোড় বলে কোনো বস্তু নেই। কিন্তু চোখ দুটো অসম্ভব তীক্ষ্ণ। চোখে চোখ পড়লে বুকের ভেতরে হিম হয়ে আসে। এরকম নিষ্ঠুর চাউনি, এরকম মোটা শরীর জীবনে মালিনী দেখেনি। খুঁতখুঁতো চোখ দুটো তীক্ষ্ণ দৃষ্টিতে মালিনীকে বিধে খিনখিনে স্বরে গিন্নিমা বললেন, কাজ করতে এসেছিস? বেশ বেশ, পাশের টেবিলে প্লেটটা নামা, কাছে আয়, দেখি তোকে ভালো করে, কাছে আয়, আয় দেখি। আপনারা শুনছেন কণ্ঠস্বরের তরফ থেকে আমাদের আজকের নিবেদন, কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা গিন্নিমা। প্লেট নামিয়ে গিন্নিমার পাশে টেবিলের সামনে দাঁড়িয়ে গিন্নিমার চোখের দিকে তাকাতে মালিনীর মনের মধ্যে কেমন যেন সব উল্টে পাল্টে গেল। তার শরীরের মধ্যে দিয়ে কারেন্ট বয়ে যাচ্ছে। মনে হচ্ছে যে যেন ডুবতে বসেছে। শরীরটা যেন গলে গলে যাচ্ছে। মনে হলো ঘরটাই যেন নেই, খাট, টেবিল, চেয়ার, আলমারি, এমনকি গিন্নিমাও যেন নেই। শুধু আছে তীক্ষ্ণ দুটো চোখ আর নিষ্ঠুর একটা চাউনি, আর কিচ্ছু নয়। গিন্নিমার গলার আওয়াজে মালিনীর ঘুমটা কাটে। গিন্নিমা চোখ দুটো বুজে বলল, তোর বয়সটা তো বেশি কাঁচা বলে মনে হচ্ছে, 22-23-এর বেশি তো নয়। শরীরটাও বেশ মজবুত আর উড়ন্ত মুন্ডা। তোর বয়সে
আমি ছিলাম টানা কাটা পথে, মাথা ভর্তি ঘন চুল, মাখনের মতো গায়ের চামড়া, ছিপছিপে শরীর। কত ছোড়ার যে মাথা ঘুরিয়ে দিতাম, কত ছোড়া যে আমার পেছন পেছন শুধু পাকটা পাওয়ার জন্য ঘুরত। তুই যদি জানতিস। কিন্তু কিন্তু আজ 55 বছর ধরে এই বিছানায় শুয়ে, 55 বছর মেঝেতে পা দিইনি, কিন্তু সেই দিনগুলোর কথা আজও ভুলিনি, আজও ভুলিনি। যখন যৌবন ছিলাম, যখন জোয়ান ছিলাম। গিন্নিমার কথা শুনলেও তার বিন্দু মাত্র করুণা হলো না। তার শরীরের অবশ ভাবটা আর নেই, কিন্তু তার বদলে শুরু হয়েছে মাথার এক অসহ্য যন্ত্রণা। ও এখন দৌড়ে ঘর থেকে বেরিয়ে গিয়ে রান্নাঘরে রাতবুড়ি মানুষটার কাছে গেলে বাঁচে। হঠাৎ গিন্নিমা বললেন, তবু তবু হয়ে দাঁড়িয়ে রইলি কেন? বালিশগুলো একটু উঁচু করে দে, নইলে খাবো কি করে? মালিনী বালিশগুলো পরপর রেখে উঁচু করছে, এমন সময় গিন্নিমা ওর ডান হাতের কবজিটা চেপে ধরল। উফ, এই মেদ বহুল থলথলে হাতে এমন প্রচন্ড জোর সে ভাবতে পেরেছিল। গিন্নিমার ঠোঁটের একটা ধূর্ত হাসি ফুটে উঠল। তারপর অন্য হাত দিয়ে মালিনীর বাঁ হাতের কুনুই থেকে কাঁধ পর্যন্ত হাত বোলাতে থাকল। আলতো করে চিমটি কেটে হাত বোলাতে বোলাতে গিন্নিমা বলে চলল, তুই ভেবেছিলি আমি 80 বছরের ধরে বলি? মোটেই না। খাবারেই আমার শুধু তৃপ্তি নেই, জোয়ান বয়সে আয়েসের কথা আজও ভুলিনি। ভেবেছিস টপকা ছুরি পরে একাই তুই সেগুলো ভোগ করবি, তাই না? তোর স্মৃতিতে সিঁদুর, নিশ্চয়ই বিয়ে হয়েছে। তোর পরের গল্প ঘটেছে, ছোকরা লম্বা, জোয়ান, কতটা লম্বা, রোজ রোজ তোর সাথে প্রেম করে। টাকরা, খুব টাকরা, বলে যা, বলে যা। মালিনী হ্যাচকা টানে হাত পা ছাড়িয়ে নিচের রান্নাঘরে দৌড়ে আসে। সর্বাঙ্গ তার থরথর করে কাঁপছে, গাটা যেন গুলিয়ে উঠছে। কি ঘিরে কি জঘন্য মন গিন্নিমা! তার মনে হচ্ছিল সবকিছু আছড়ে আছড়ে ভাঙতে। মগ ভর্তি জল নিয়ে হুড় হুড় করে হাতে ঢালতে লাগলো। আর তার দিকে তাকিয়ে আধ পাগল বুড়িটা বলতে লাগলো, এর মধ্যে গিন্নিমার সাথে খিটিমিটি লাগিয়েছো বাছা। মানুষটির সাথে মানিয়ে চলা অনেক বেশি কঠিন, আমি মানছি, কিন্তু অন্যের বাড়ি কাজ করতে এলে একটু আধটু মানিয়ে চলতে হয় বাবা। তাই বুঝে শুনে চলো। কত মেয়েকে আসতে যেতে দেখলাম আয়ার কাজ করতে, কেউই টিকতে পারে না। সত্যি কথাটা বলেই ফেলি, গিন্নিমার মেজাজের দরুন সেই যে শ্রাবণ মাসে মেয়েটা পালালো, আজ মাঘ মাসের অমাবস্যা, কাউকে আয়ার কাজের জন্য জোগাড় করতে পারিনি। একটা মাস খেটে খেটে আমি আর পারছি না, আর দুটো আমার মতো আধবুড়ি আয়া জোগাড় করেছিলাম। গিন্নিমা দূর দূর করে তাদের তাড়ালো। আধবুড়ি আয়া গিন্নিমার চোখের বিষ, চায় জোয়ান চুরি। রোজ রোজ কোথায় চুরি ধরি বলো তো বাছা? আর জোয়ান ছুরিদের যেমন স্বভাব, কটা দিন কাটতে না কাটতেই
গিন্নিমার ঘর থেকে বেরিয়ে তাকে নকল করতে শুরু করে দিত। গিন্নিমার মতো হাত নাড়ে, গিন্নিমার মতো চোখ পিট পিট করে তাকায়, একটা তো গিন্নিমার মতো গলার স্বরও অবিকল নকল করতে থাকে। দেখে শুনে তো গায়ে কাঁটা দিত, বুকের রক্ত হিম হয়ে আসতো। মাসখানেক টিকেছিল, তারপর এক ভোরে বাগানের আম গাছে গলায় দড়ি দিয়ে মরে। কেন যে গলায় দড়ি দেয় আজ পর্যন্ত কেউ তার হদিশ করতে পারেনি। মালিনীর চোখ দিয়ে তখন অঝরে জল পড়ছে। সেই দিকে তাকিয়ে আধ বুড়ি মানুষটা বলে চলল, কেঁদো না বুড়ি মানুষ, মাথার কি আর ঠিক আছে? বিমূর্তি ধরেছে যে, যা বলে সেটা কি আর ভেবে চিনতে বলে? তার কথায় কান দিও না, মুখ বুঝে কাজ করে যাও। আর একটা কথা বাছা, ওই চুড়িগুলোর মতো কখনো গিন্নিমাকে নকল করতে যেও না। কিন্তু বেলা যত বাড়তে লাগলো মালিনীর মাথার যন্ত্রণা আরো বাড়তে লাগলো। অন্যমনস্ক হতে লাগলো মালিনী, কাজে ভুল হতে লাগলো। পেঁয়াজ করতে গিয়ে আঙুলটা কাটলো, চাটনির পাথরের বাটিটা হাত থেকে পড়ে চুরমার করে ফেললো। বুড়ি মানুষটা বলল, হাত পায়ে তো বল নেই বাছা, বলি মনটা কোথায় পড়ে আছে গো? বরের কাছে? আধবুড়ি মানুষের কাছ থেকে রাতের খাবারের ট্রেটা নিয়ে গিন্নিমার কাছে যেতে যেতে সে মনস্থির করে ফেলল। সে মনে মনে বলল, আরেকবার ওরম ভাবে গায়ে হাত দিয়ে নোংরা কথাগুলো বললে আমি আর চুপ থাকবো না। নখ দিয়ে সারা মুখটা আছড়ে ফালা করে দেব, ওই সাপের মতো চোখ গেলে দেব। মা, কি হয়েছে আমার? এমন চিন্তা ভাবনা তো আগে কখনো মাথায় আসেনি। এমন মাথা ব্যথা তো আগে কোনোদিন হয়নি। মালিনী গিন্নিমার কাছে গেলে গিন্নিমা কোনো কথা বলল না, তাই মালিনীও খাবারের ট্রেটা রেখে বেরিয়ে আসে। রান্নাঘরে এঁটো থালা বাসনগুলো ধুয়ে ঘড়িতে দেখে তখন 7টা বাজতে যায়। মিলনের কারখানায় 7টার ছুটি, তারপর স্কুটারে করে নিতে আসবে ওকে। তাই হাত মুখ পরিষ্কার করে ধুয়ে পুরনো হাত ব্যাগ থেকে সুতোর কুটোটা বার করে কপালে পড়লো বড়সড় একটা লাল টিপ। ঠিক এমন সময় শোনা গেল মিলনের স্কুটির চাপা হর্ন। এমন সময় আধবুড়ি মানুষটা এসে বলল, যাও বাছা, গিন্নিমার সাথে দেখা করে এসো। গিন্নিমা ডাকছেন, তোমার বর এসে গেছে দেখছি। আমি তোমার বরকে বলছি 2 মিনিট সবুর করতে, তুমি গিয়ে গিন্নিমার সাথে দেখা করে এসো। মালিনী দুতলায় গিন্নিমার ঘরে ঢুকতেই গিন্নিমা গলায় মধু ঢেলে বললেন, তোর বর এসে গেছে তাই না? জানলা দিয়ে তাকে ক্রমাগত হর্ন দিতে দেখছি। হ্যাঁ গিন্নিমা। বেশ বেশ, বাড়ির চাবি বইটি বাছা। বরের স্কুটারের পেছনে বসে চাপতে ধরে তোকে আর আটকে রাখছি না। এবার আমি ঘুমোবো। শুরু যাওয়ার আগে মাথার তলা থেকে বালিশটা সরিয়ে দিয়ে যা। তখনই মালিনী সাবধান হয়ে যাওয়া উচিত ছিল ঘর থেকে দৌড়ে পালানোর, উচিত ছিল সর্বনেশে হাত দুটো নাগালে না আসা। কিন্তু গিন্নিমার মধু ঢালা স্বরে খানিকটা মন ভিজে ছিল ওর। গিন্নিমার মাথা থেকে একটা বালিশ সে সরালো আর বিদ্যুতের মতো শক্ত একটা হাত মালিনীর কবজাটাকে চেপে ধরে নিজের দিকে টেনে আনলো। মালিনীর গলা তখন কাঠ, মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, আর গিন্নিমা সাপের মতো ফিস ফিস করে বলে চললেন, স্কুটারে বসে বরকে কাটতে ঠোঁটে তোরার বাটি পেটা হইল না। জোয়ান বক্তার সাথে জীবন ভর
সারা রাত ধরে আয়েস করে প্রেম করা হবে না তোর। পরটা তোর কোনোদিন জানতেও পারবে না, টেরই পাবে না সে কথা। তুই যে তার মালিনী নস, কি করে জানবে তাপ করা পর? পাপে পাপে তার জোয়ান টপকাবো, আরো আরো জোয়ান হয়েছে। কি খুশি যে সে হবে তার চিন্তার বাইরে। মনে হলো গিন্নিমা কথা বলছেন না, কথা বলছে তার সাপের মতো দুটো চোখ। দেখতে দেখতে ঘরের আবছা আলো আরো আবছা হয়ে গেল। গিন্নিমার চোখ দুটো যেন এক হয়ে অমাবস্যার রাত হল, আর মালিনী সেই রাতে ডুবতে লাগলো। ঘরটা বেজায় স্তব্ধ। মালিনী মাথার মধ্যে কোনো যন্ত্রণা নেই, সারা শরীরে ঝিমঝিমে অবসাদ। সেই অবসাদ ছড়িয়ে পড়ছে তার উরুতে আর পায়ে। পা দুটো তার কি মোটা হয়ে গেছে, লেপের তলায় ছড়িয়ে রয়েছে, সার নেই কোনো পায়ে। নিজেকে দেখতে লাগলো মালিনী। সে দেখলো সে খাট থেকে উঠে তার আঁচল ঠিক করে কোমরে কষি আঁট দিল। তারপর আয়নায় নিজেকে দেখে মুখ টিপে হাসলো। ও দরজা খুলে বেরিয়ে গেল। শুনতে পেল তার চটি পড়া পায়ে চটাচট শব্দ। এই প্রথম সে টের পেল 55 বছর ধরে সে হাঁটেনি। জীবনে কোনোদিন আর হাঁটতেও পারবে না। হাতগুলো তার নিষ্পিস করতে লাগলো। কি আশ্চর্য হাতগুলো, কি ক্ষমতা! জানলা থেকে দেখল মিলনের স্কুটিতে বসে সে তাকে চাপটে ধরেছে। মিলনের গলা তার কানে এলো। তোমার আসতে এত দেরি হলো কেন? সে নিজের স্বর বিছানায় শুয়েই শুনতে পেল। গিন্নিমা মাথার বালিশটা সরাতে বলেছিল। আপনারা শুনলেন কণ্ঠস্বরে প্রযোজিত কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়ের গল্প গিন্নিমা। আপনারাই বলুন তো, আপনাদের কি মনে হয় গিন্নিমার ব্যাপারে সবকিছু পরিমাসি জানতেন? যদি জেনেই থাকেন তাহলে মেয়েগুলোকে সাবধান করেননি কেন আগে থেকে? গিন্নিমার ভয়ে? থাক, অনেক প্রশ্নের উত্তর না জানাই ভালো। নিজেদের মতন করে নিজেরাই এই প্রশ্নের উত্তর খুঁজে নিই নিজেদের মনের আয়নার সাহায্যে। গিন্নিমার গল্পে আপনারা মালিনীর কণ্ঠে শুনলেন সৌমিলিকে, পরিমাসি স্নেহা, মিলন শিবাঙ্গ, সমগ্র পরিচালনা সূত্রধর এবং গিন্নিমার কণ্ঠে সোহম। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। কমেন্ট করতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে পরবর্তী প্রযোজনায় ঠিক পরের শুক্রবার রাত 8:30টায়। নমস্কার।